স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি ইসরাত মুক্তি। ঘর দর ভেঙে গেছে, হাঁস মুরগি গরু বাছুর নিয়ে আমার কাছে যেগুলো ছিল, তখন একটা গরু ছিল, তাও শেষ হয়ে গেছে। আমরা গাড়ি ঘোড়া নিয়ে বাড়িতে পারতেছি না, গাড়ি ঘোড়া পানির ফলে খাওয়া খাদ্য অনেক সমস্যা হইতেছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ভারতের অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আশঙ্কা করছি। আগামী 72 ঘন্টায় স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বন্যা আসার অনেক আগেই রাষ্ট্র যে বরাদ্দ দেয়, সেই বরাদ্দ ধরে নদী শাসন এবং নদী তীরবর্তী মানুষের মঙ্গলের জন্য বাঁধসহ যেই কাজগুলো সেগুলো করা উচিত। শম্পা, আমরা দেখছিলাম যে বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি এক বছরের ক্ষয়ক্ষতি ছাপিয়ে যায় আরেক বছর। হাজারের বেশি প্রকল্প রয়েছে যেখানে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, কিন্তু তাতে স্বস্তি মিলছে না। এবং মুক্তি, এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন যে শুধু বাঁধ নির্মাণ করা বা নদী খনন করা কোনো সমাধান নয়, বরং প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। श्री नरेंद्र दामोदर दास मोदी। দুই সরকারের মধ্যে যোগাযোগ ভালো আছে অপটিক্সের দিক থেকে, এটা একটা কূটনৈতিক বিষয়। তিস্তা সংকট নিরসনে প্র্যাকটিক্যালি ভারত বাংলাদেশ একসাথে কি কাজ করতে পারে? মুক্তি, 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই সফরে অর্থনৈতিক সহ যোগাযোগ এবং জ্বালানি খাতের বিভিন্ন বিষয় গুরুত্ব পাওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন যে নতুন চুক্তির যে পূর্বের যে অঙ্গীকারগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন করাটাই আসলে বেশি জরুরি। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই বন্যা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের খবর আমরা জানাবো। শম্পা, আমরা একদম শুরুতেই বন্যা নিয়ে কথা বলছিলাম। একটি বন্যা যে শুধু একটি বন্যা মানে প্রাকৃতিক দুর্যোগ তাই কিন্তু নয়, একটি বন্যা মানে হাজারো মানুষের দুঃখের গল্প, দুঃখের বিভিন্ন তথ্য দেয় আমাদেরকে। এবং এটি যে শুধু যে ব্যক্তি জীবনে প্রভাব ফেলে তাই কিন্তু রাষ্ট্রের যে হিসাব নিকাশ রয়েছে সেখানে উলটপালট করে দেয়। এবং যতই বন্যার প্রকোপ বাড়ছে ততই কিন্তু এই যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটিও কিন্তু বেড়েই যাচ্ছে। মুক্তি, এই বন্যা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড 954টি প্রকল্প বাস্তবায়ন করেছে এবং এদের এই প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আরও 100টি প্রকল্প চলমান রয়েছে। কিন্তু তারপরেও দেশের সার্বিক যে বন্যার চিত্র সেটির কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। ঘর দর ভেঙে গেছে, হাঁস মুরগি গরু বাছুর নিয়ে আমার কাছে যেগুলো ছিল, তখন একটা গরু ছিল, তাও শেষ হয়ে গেছে। কামাল হোসেনের মতো সিলেট অঞ্চলের বন্যাপীড়িত জেলাগুলোর হাজারো মানুষের গল্পের ধরন একই রকম। বিশেষ করে সুনামগঞ্জে কেউ হারিয়েছে সম্পদ, কেউ বা তার শেষ সম্বল পালিত পশু। বন্যা হলে যে দুর্ভোগ বা দুর্যোগ দেখা দেয় তা কেবল ভুক্তভোগীরাই অনুভব করতে পারেন। চলমান বন্যায় এখনও খাদ্য, বাসস্থান ও বিশুদ্ধ পানির সংকটে মানুষ। এই অবস্থা নিত্য বছরের। ঘরের ভিতরে বর্তমানে আছে আপনি 8 ফুট উপরে, এখানে
আমরা একই সমস্যা, বন্যা হঠাৎ করে চলে আসছে, আমরা গাড়ি ঘোড়া নিয়ে বাড়িতে পারতেছি না, গাড়ি ঘোড়া পানির ফলে খাওয়া খাদ্য অনেক সমস্যা হইতেছে। এই বন্যাতে আরো আগে বেশি বন্যা। 22 সালে আমার ঘরের ভিতরে আমি থাকতেছিলাম, কিন্তু 24 সালে বর্তমানে আমি ঘরের ভিতরে থাকতে পারি নাই। পার্শ্ববর্তী তো আর অবস্থা অনেক খারাপ, আপনার সীমন্তলা, নোয়াগাঁও, আমার ডিস্ট্রিক্টবাড়ি, ফেদারবাড়ি, এর অবস্থা খুবই খারাপ। এই অঞ্চলের মানুষকে বন্যা থেকে রেহাই দিতে 2022 সালের বন্যার পর 129 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। এর আগে 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 2000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে সিলেট সিটি কর্পোরেশন। বিশাল পরিমাণ টাকা ব্যয়ের পরেও নগরীর জলাবদ্ধতা নিরসন ও বন্যার অবসান ঘটানো যায়নি। ফলশ্রুতিতে পানি উন্নয়ন বোর্ড বলছে, শুধু নদী খনন বা তীর রক্ষা বাঁধ নির্মাণ করে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। দরকার সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ। শুধু পানি উন্নয়ন বোর্ড না, এখানে রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিডি, তারপর হচ্ছে আপনার সিটি কর্পোরেশন, বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে, ইভেন স্থানীয় জনগণ, সবাইকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ হাইয়েস্ট প্লাট লেভেল নিয়ে সবাইকে আমার এখন কনসার্ন হতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষের শক্তি সীমাবদ্ধ হলেও এই বিজ্ঞানের যুগে শুধুমাত্র প্রকৃতির উপর ভরসা করে বসে থাকা কোনোভাবেই কাম্য নয়। পৃথিবীর উন্নত দেশগুলো বিজ্ঞানের সাথে বুদ্ধির সমন্বয় ঘটিয়ে বন্যা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশেও তা সম্ভব বলছেন বিশ্লেষকরা। সেন্সরি বলে দিচ্ছে যে হ্যাঁ পানি আসছে, অমুক পয়েন্টে আছে, এতটুকু বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করতে হবে। অতি দ্রুত সিগন্যালগুলো আমাদের একটা কন্ট্রোল সেল থাকবে, সেখানে এই জিনিসগুলো পৌঁছে যাবে, সেখান থেকে অতি দ্রুত বিভিন্ন জায়গায় নির্দেশনা পৌঁছে যাবে কার কি করা উচিত। সিলেট অঞ্চলে এবার দ্বিতীয় দফার বন্যায় ইতোমধ্যে প্রায় 20 লাখের মতো মানুষ পানিবন্দী হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে তুলে ধরতে পারেনি সরকারি কোনো দপ্তর। সিলেটের বন্যা ছাড়িয়ে এরই মধ্যে নদ নদীর 2 কূল উপচে নিম্নাঞ্চল ডুবছে উত্তরের জেলা কুড়িগ্রামেও। বন্যার চোখ রাঙানি নতুন করে ভাবিয়ে তুলছে সেখানকার জনপদকে। কুড়িগ্রামের বন্যার সার্বিক অবস্থা জানাবেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জুর। বন্যা সমতলে অবস্থিত কুড়িগ্রাম জেলা, যার ফলে এই জেলায় বন্যা কোনো আকস্মিক ঘটনা নয়। প্রতি বছর কম বেশি এখানে বন্যা হয়ে থাকে। তো এখানে যে বন্যা হয়ে থাকে তার মধ্যে রয়েছে কখনো আকস্মিক বন্যা হয়, কখনো বিলম্বিত বন্যা হয়, কখনো আবার এই বন্যা দীর্ঘস্থায়ী হয়, আবার কখনো এটি স্বল্পমেয়াদীও হয়ে থাকে। তো এবারেও কিন্তু বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। প্রতি বছর বর্ষা এলেই এখানকার মানুষের কাছে নদী ভাঙন ও বন্যা তাদেরকে গম্ভীর ও বিষণ্ণ করে তোলে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও জিঞ্জিরাম এই 5 আন্তঃসীমান্ত নদীসহ 16টি নদী কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় বৃষ্টি আর উজানের ঢলে বছরে একাধিকবার বন্যা আঘাত হানে। এবারও নদ নদীতে পানি বাড়া অব্যাহত থাকায় বন্যার আশঙ্কায় জেলার অধিকাংশ মানুষ। সাম্প্রতিক কয়েক বছরে অন্তত 30টি বন্যা হয়েছে জেলাটিতে। সেই সাথে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন 12,000-এরও বেশি পরিবার। অথচ বন্যা প্রতিরোধ এবং ভাঙন রোধে হাজার কোটি টাকা খরচ হলেও ফলাফল নেই বললেই চলে। বন্যা আসার অনেক আগেই রাষ্ট্র যে বরাদ্দ দেয় সেই বরাদ্দ ধরে নদী শাসন এবং নদী তীরবর্তী মানুষের মঙ্গলের জন্য বাঁধসহ যেই কাজগুলো সেগুলো করা উচিত। বন্যা নিয়ন্ত্রণের নামে বিগত 10 বছরে স্থায়ী ও অস্থায়ী প্রতিরক্ষা কাজে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। বর্তমানে 2187 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের ডান ও বাম তীরে প্রায় 57 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী প্রতিরক্ষা কাজ সহ আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নদী তীর সংরক্ষণমূলক কাজ পার্মানেন্টলি সিসি ব্লক দ্বারা করা হচ্ছে। এর মাধ্যমে আমরা নদী ভাঙন রোধে কুড়িগ্রামকে রক্ষা করতে পারবো। স্থায়ী প্রতিরক্ষা বাঁধের পাশাপাশি ড্রেজিংটা এখন শুরু হয়েছে এবং সেটি জেলা প্রশাসন পক্ষ থেকে আমরা সেটি তদারক করছি এবং ভবিষ্যতে ড্রেজিং কার্যক্রম যেন আরও বেশি হয় সে ব্যাপারেও আমরা তৎপর আছি। কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে চলা তিস্তার তীরে অন্য 2 জেলা নীলফামারী আর রংপুরও সমান ক্ষতিগ্রস্ত হয় বন্যার করাল থাবায়। সেই খবরাখবর জানাবেন সহকর্মী আমিরুল বাপ্পি।
ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা বাংলাদেশের নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলা ছুঁয়েছে। সারা বছর লাখো মানুষ এর থেকে উপকার পেয়ে আসছে, কিন্তু বন্যার সময় দুর্ভোগের যেন শেষ নেই। এই বন্যা নিয়ন্ত্রণের জন্য রংপুর বিভাগে 13টি প্রকল্পে প্রায় 6,500 কোটি টাকার প্রকল্প চলমান থাকলেও কতটুকু ফল ভোগ করছে এসব নদী তীরবর্তী মানুষ? তিস্তা অঞ্চলের মানুষজন বলছে তারা মোটেও কোনো রকমের সুবিধা পাচ্ছে না এখান থেকে। বরাবরই তারা দোষারোপ করছেন এখানকার কর্মকর্তাদেরকে। রংপুর আর নীলফামারীর জন্য তিস্তা বেদনাবিদুর কোনোই এক মহাকাব্য। প্রতি বছর উজান থেকে নেমে আসা পানির ঢলের সাথে হাজার হাজার টন যে পলি বয়ে নিয়ে আসে, তাতে তিস্তার পেট একেবারেই পরিপূর্ণ হয়ে যায়। নষ্ট হয় জমি, বাড়িঘর, এমনকি কখনো কখনো বিলীন হয় জমিজমা। আর্থিক ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় বছরে বছর। বন্যার ক্ষতি নিয়ন্ত্রণ করতে পানি উন্নয়ন বোর্ড রংপুর বিভাগে 13টি প্রকল্পে প্রায় 6,500 কোটি টাকার কাজ করেছে। এর মধ্যে নদী তীর সংরক্ষণ 134 কিলোমিটার, নদী খাল খনন 1600 কিলোমিটার, বাঁধ মেরামত বা নতুন বাঁধ তৈরি 247 কিলোমিটার। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বন্যার সমস্যা অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন কর্মকর্তারা। যে জায়গাগুলোতে বন্যার পানি ঢুকলে একটা বড় সংখ্যক মানুষ এফেক্টেড হবে বা অর্থনৈতিক কর্মকাণ্ড, যোগাযোগ ব্যবস্থাগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হবে, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্বারা সুরক্ষিত করেছি। অঞ্চলভিত্তিক দুর্যোগ মোকাবেলায় সরকারের খরচের তালিকা বিশাল পর্যায়ের হলেও তার সুফল পাচ্ছে কি ভুক্তভোগীরা? সে তথ্য জানাবেন সহকর্মী শম্পা বিশ্বাস। পানি উন্নয়ন বোর্ডের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত দেশে 954টি প্রকল্প বাস্তবায়ন করেছে সংস্থাটি। এছাড়া বর্তমানে দেশে 100টি প্রকল্প চালু রয়েছে তাদের। নদীর তীর সংরক্ষণ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ, নদী ড্রেজিং এবং ভূমি পুনরুদ্ধার সহ বিভিন্ন উন্নয়নে প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে এত প্রকল্পের পরেও দেশের সার্বিক বন্যা পরিস্থিতির একটুকু উন্নতি হয়নি, বরং প্রায় প্রতি বছরই এই দুর্যোগের কবলে পড়ে দেশবাসী। স্বাধীনতার আগ থেকেই কার্যক্রম শুরু হয় পানি উন্নয়ন বোর্ডের। বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে কাজ শুরু করে সংস্থাটি। 65 বছরের দীর্ঘ ইতিহাসে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত 954টি প্রকল্প বাস্তবায়ন করেছে, যা প্রকল্পের প্রস্তাবিত মোট ব্যয় ছিল 18,209 কোটি টাকা। বর্তমানেও 100টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে সামনে বন্যা নিয়ন্ত্রণে মহাপরিকল্পনার কথা জানান কর্মকর্তারা। প্রতি বছরই যেহেতু বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ পলি নেমে আসে, সেহেতু এখানে একটা মেইনটেনেন্স ড্রেজিংয়ের প্রয়োজন প্রতি বছরই। সিলেট অঞ্চলে আমাদের বিভিন্ন পরিকল্পনার আওতায় এখন বর্তমানে বাঁধ নির্মাণের, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরিকল্পনা আছে। বিস্তৃত হাওর অঞ্চলে বাঁধ নির্মাণ করলে সেটি আবার হাওরের জীববৈচিত্র্য এবং পানির যে প্রবাহ বা পরিবেশগত ভারসাম্য সেটা আবার বিনষ্ট করতে পারে। বছর বছর নতুন নতুন পরিকল্পনা, মহাপরিকল্পনা, সবই যেন তুচ্ছ এই বন্যার কাছে। এক বছরের বন্যার ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যায় পরের বছর, মিলে নতুন আশ্বাস, তারপর আবার সেই বন্যা, সেই দুর্ভোগ, সেই ক্ষতি। বন্যায় চর, দ্বীপচর সহ নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হয় ফসলের ক্ষেত, বাড়িঘর এবং দুর্ভোগও পড়েন এখানকার মানুষ, যার ফলে তারা ঘুরে দাঁড়াতে চেষ্টা করেও পাচ্ছেন না। দারিদ্রতা তাদের পিছু ছাড়ছে না। বন্যা একটি প্রাকৃতিক বিষয়। উজান থেকে নেমে আসা ঢলে যে বন্যার সৃষ্টি হয়, বিশেষজ্ঞরা বলছেন যদি এটাকে ঠিকঠাক পরিকল্পনা মাফিক কাজে লাগানো যায় তবে তা অভিশাপ নয়, বরং আশীর্বাদ হয়ে আসবে। বন্যার সাথে যে হাজার হাজার টন পলি আসে, সেটাকে যদি কৃষি জমির উপর দিয়ে প্রবাহিত করা যায়, তাহলে একদিকে যেমন নদীর ওপর থেকে চাপ কমবে, অন্যদিকে কৃষি জমিতে বাড়বে উর্বরতা, আর তার ফলে বছরের বাকি সময়টা ভরে উঠবে ফলে ফসলে। দেশে প্রায় প্রতি বছরই বন্যা হয়। এসব বন্যায় কৃষি, শিক্ষা, মৎস্য এবং পর্যটন খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই যেমন গত বছর বান্দরবানে যে বন্যা হয়, সেখানে সরকারি হিসাবে প্রায় 700 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে বিভিন্ন সময় এসব ক্ষয়ক্ষতির সঙ্গে যুক্ত হয় না প্রান্তিক হিসাব, যা যুক্ত হলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে কয়েক হাজার কোটি টাকা। দেশে প্রতি বছর নদ নদী খনন এবং বাঁধ নির্মাণে ব্যাপক অর্থ ব্যয় হলেও আশানুরূপ ফলাফল না হওয়ায় সরকারের বন্যা ব্যবস্থাপনায় আরও মনোযোগী এবং টেকসই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য সংশ্লিষ্টদের। মুক্তি, আমরা শুরুতেই দেখছিলাম এবং জানছিলাম যে সিলেটে বন্যা পরিস্থিতির খবরাখবর। এই জেলায় কিন্তু গত মাসেও বন্যা হয়েছে এবং এক মাসের মধ্যে আবারও সিলেটবাসী বন্যার কবলে পড়েছে। যদিও এখন সুরমা নদীর পানি কমতে শুরু করেছে এবং যে ক্ষয়ক্ষতি বন্যায় হয়েছে সেটির চিত্র ক্রমশ দৃশ্যমান হচ্ছে, যদিও উল্টো চিত্র মৌলভীবাজার এবং হবিগঞ্জে, সেখানে কুশিয়ারা নদীর পানি এখনও বৃদ্ধি পাচ্ছে। এতে প্লাবিত হচ্ছে প্রতিদিনই নতুন নতুন এলাকা এবং যে কারণে দেখা গেছে যে যারা বন্যা দুর্গত রয়েছেন তাদের মাঝে ইতিমধ্যেই খাবার এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং বন্যায় যেহেতু রাস্তাঘাট এবং ঘরবাড়ি ডুবে গেছে, সেদিক থেকে বানভাসী মানুষের দুর্ভোগের কিন্তু কোনো শেষ নেই। তারা অনেকেই পরিবার নিয়ে নৌকায় আশ্রয় নিয়েছেন, কেউ টিনের চালে আশ্রয় নিয়েছেন, আশ্রয় কেন্দ্র গিয়েছেন কেউ। এ নিয়ে আমাদের সহকর্মীদের পাঁচটা তথ্য ছবিতে একটি প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী শামীমা রহমান। শামী, দেখে আসবো। পানির স্রোতে ভাসছে পুরো এলাকা, রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের মাঠ ও মাছের ঘের এখনো পানির নিচে। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর সহ ৭ উপজেলার ১,০১৮টি গ্রাম ভাসছে বানের জলে। গেল ৫ দিন ধরে তলিয়ে আছে ফসলি জমি, পানিবন্দী রয়েছেন জেলার ৬.৫ লাখ মানুষ। জেলা সদরের সঙ্গে এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন তাহিরপুর উপজেলার। তবে কিছুটা পানি কমেছে পৌর শহরের তেঘুরিয়া, আরপিন নগর, বড়পাড়া সহ কয়েকটি এলাকায়। হ্যাঁ, প্রতি বছর হয়তো বাইরে খেতে আমরা করে তো গড় দর টাকা যায় না গেছে বারে আস্তে গল হয়ে গেছে বাদে বাঙ্গা টাঙ্গা ঠিন থুক হইয়া আমরা বেড়া দিছি বেড়া দিয়ে রইছি ও কন্নাতে এই কন্নাতে পানি আছে আমরা কষ্ট হয়। এদিকে বন্যার পানি থেকে রক্ষা পেতে যেসব মানুষ ছুটে গেছেন আশ্রয় কেন্দ্রে, ভোগান্তিতে পড়েছেন তারাও। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দিন ধরে বাচ্চা চালে উপর ওখান পর্যন্ত কোনো খেয়ার কোনো খবর নাই। কালকে আমরা এরা বাদ দিছ আর আজকে অতক্ষণ পর্যন্ত সময় হয়েছে কোনো কিছু আসে না। এদিকে টানা ৫ দিনের সীমাহীন ভোগান্তির পর পানি কিছুটা কমতে শুরু করেছে সিলেটে। ১৩ উপজেলায় পানি কমায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে মাছের ঘের। তবে এখনও পানিতে নিমজ্জিত মহানগরীর যতরপুর উপশহর, মেন্দিবাগ ও ঘাসিটুলা এলাকা। চতুর্দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, লাকড়ি, হাঁস, মুরগি অনেকখানে চলে গেছে। বিশ্বাস করবেন না কত কষ্ট আছে, শুধু আমি নয় আমার মতো হাজার হাজার পরিবার কোম্পানিগঞ্জে প্রতি বছর একবার। ২২ সালের বন্যার চেয়ে ২৪ সালের বন্যা কম নয়। শুক্রবার সকালে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় সুরমা নদী পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। বলেন, সিলেট ও সুনামগঞ্জকে বন্যার কবল থেকে রক্ষা করতে দ্রুতই নদীতে ড্রেজিং কার্যক্রম চালানো হবে। সুরমা নদীতে ১৫ কিলোমিটারে ১২ কিলোমিটার আমাদের ড্রেজিং হয়ে গেছে। এটা ছাড়াও সামগ্রিকভাবে আমরা সুরমা, কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জে ২০টি নদী আমরা ড্রেজিং করব। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে হবিগঞ্জে। কুশিয়ারা নদীর বাঁধ উপচে প্রবল বেগে পানি প্রবেশ করছে নবীগঞ্জ উপজেলায়। প্লাবিত হয়েছে ইনাদগঞ্জ, দীঘলবাগ ও আউশকান্দি ইউনিয়নের ২৫টি গ্রামের অন্তত ৪০,০০০ মানুষ। এখন পর্যন্ত ৯টি আশ্রয় কেন্দ্রে ১,০০০ মানুষ ঠাঁই নিলেও অধিকাংশ মানুষ ভোগান্তি নিয়েই রয়েছেন নিজ বাড়িতে। এর মাঝে তো রোজগারও নাই, খানি বনিরও বড় চড়াশোনা করে বাচ্চা বাচ্চা লইয়ারি বড় জ্বর মাঝে টানাটনির মাঝে আমরা আছি। পানির মাঝে আসলাম আকু আইসে মাছ আসা তার তিন চার দিন। থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে মৌলভীবাজারে। এতে মনু, জুড়ি ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদী উপচে পানি ঢুকছে লোকালয়ে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা সদর, রাজনগর, বড়লেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলা। আমার ৩জন বাচ্চা আছে, এটা লইয়া একটা রুমের মাঝে আছি, একটা রুম ওই আর পাশের ঘর আমার পানি, চুলার মাঝেও পানি। আমাদের রাস্তার ভিতরে কোমর পানি, আমরা খুব আর্থিক অবস্থা খারাপ। আমরা বাচ্চা বাচ্চা একবেলা খাইতে পারে আর একবেলা খাইতে পারেন না। উপজেলা সূত্র ছাড়া সব পানির নিচে, যে রাস্তাঘাটও পানির নিচে।
এর আগে 2022 সালের ভয়াবহ বন্যায় সিলেট বিভাগে শুধুমাত্র কৃষি ও মৎস্য সম্পদের ক্ষতি হয়েছিল প্রায় 2,500 কোটি টাকার। শামীমা রহমান শাম্মী, এখন। আগামী 48 ঘন্টায় নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে মতিঝিলে এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির সহকারী প্রকৌশলী মেহেদী হাসান আরও জানান, আগামী 72 ঘন্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে এসব এলাকায় স্বল্প মেয়াদে বন্যার সৃষ্টি হতে পারে। একই সাথে রংপুর জেলার কয়েক অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হবার পূর্বাভাস রয়েছে বন্যা তথ্য কেন্দ্রের। দেশের উত্তর অঞ্চল, যেটা মূলত হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ওই জেলাগুলো আমরা দর্শক উজানে ভারতের অংশে আমরা আগামী 72 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আশঙ্কা করছি। আর এই কারণে এই 3টে জেলায় আগামী 72 ঘন্টায় স্বল্প মেয়াদে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর যেটা রংপুর জেলার কতিপয় নিম্ন অঞ্চলে যে বন্যা পরিস্থিতি চলমান রয়েছে সেটার সামান্য অবনতি হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা আশা করছি যে আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল নদ নদী পানির সমতল হ্রাস পাবে আর ওখানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম সফর। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে এই সফরে। বিশ্লেষকরা বলছেন, নতুন চুক্তির চেয়ে আগের অঙ্গীকার বাস্তবায়ন জরুরি। হাসিব বিল্লার প্রতিবেদন। দামোদর দাস মোদি। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর শপথ অনুষ্ঠানে বাংলাদেশ সরকার প্রধানকে আমন্ত্রণ জানান ভারতের নবনির্বাচিত সরকার প্রধান। সেই সফরের 10 দিন পর এবার দেশটির আমন্ত্রণে দুদিনের দ্বিপক্ষীয় সফর বাংলাদেশ প্রধানমন্ত্রীর। তবে এ যাত্রায় দুদেশের নতুন সরকারের সুসম্পর্কর দিকটি দৃশ্যমান হচ্ছে বলে মত কূটনীতিকদের। দুটো সফর কাছাকাছি হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে যে একটু চোখে লাগছে, কিন্তু সেটা দুইটার সফরের চরিত্র ভিন্ন। নতুন সরকার যেহেতু এই দুই সরকারের মধ্যে যোগাযোগ ভালো আছে, এটা দেখাবার একটা আমি যদি বলি দৃশ্যমানতা বা অপটিক্সের দিক থেকে এটা একটা কূটনৈতিক বিষয়। এবারের সফরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, যেখানে গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ও জ্বালানি সহ নানা বিষয়। দ্বিপক্ষীয় বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তি, সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের মতো বিষয়গুলো আলোচনায় তুলবে বাংলাদেশ। বছরে ভারতের সঙ্গে প্রায় $14 বিলিয়ন বাণিজ্য হলেও মাত্র $2 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এক্ষেত্রে ভারতের বাজারে বাণিজ্য প্রসারে দেশটির নীতি সহায়তার বিষয়টিও আলোচনায় আসার দাবি রাখে। কাজে নতুন নতুন বিষয় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ার চাইতে যে বিষয়গুলোতে আমাদের অঙ্গীকার ইতিমধ্যেই আছে সেই বিষয়গুলো সম্পন্ন করাই আমার মনে হয় এখনকার প্রেক্ষাপটে জরুরি। ভারতের বাজারে আমাদের যদি সুযোগ সুবিধা যেটুকু থাকা বা যেটুকু আমাদের পাওয়া উচিত বা পাওয়ার সুযোগ আছে সেটাকে যাতে আমরা সদ্ব্যবহার করতে পারি, তার জন্যে নীতিগত সহায়তা ভারতের দিক থেকে আমরা প্রত্যাশা করি। আমাদের এখানে রফতানিযোগ্য পণ্যেরও ঘাটতি আছে, এটাও আমরা মানছি, কিন্তু সেই জায়গায়ও ভারতীয় বিনিয়োগ কিন্তু আমার এখানে সেই পণ্য বহুমুখীকরণের কাজটাকে সহজ করতে পারে। তবে এ সফরের সবচেয়ে আলোচনায় তিস্তা ব্যারেজ প্রকল্প। 2011 সাল থেকে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সাথে দিনদরবার করেও সুফল মেলেনি। তখন বাংলাদেশকে সহযোগিতা করতে এগিয়ে আসে চীন। বলা হয়, বাংলাদেশ অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের মাধ্যমে বন্যার ক্ষয়ক্ষতি কমবে, পাশাপাশি শত শত একর জমি পুনরুদ্ধার হবে, যা কাজে লাগানো যাবে কৃষি কিংবা শিল্পায়নে। দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর 28 জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সাক্ষাৎ শেষে তিনি বলেন, বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরুর বিষয়ে তৈরি আছে চীন। তবে গত মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কোয়াত্রা ঢাকা সফরে জানান, তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন ভারত, তাই বন্ধু রাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে দেশটি। তবে অতীত অভিজ্ঞতা ও প্রকল্প বাস্তবায়নের সক্ষমতার বিষয়টি ভাবার পরামর্শ তাদের। এখন দেখার বিষয়টা হলো যে তিস্তা সংকট নিরসনে প্র্যাকটিক্যালি ভারত বাংলাদেশ একসাথে কি কাজ করতে পারে, কারণ ঘুরে ফিরে সেখানে আসবে ফান্ডিংয়ের ইস্যুটা আসবে,
সেইখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের বিষয়টা আসবে, সেইখানে নদী শাসনের বিষয়টা আসবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই মুহূর্তে মনে হয় না যে ইমিডিয়েট কোনো সলিউশন আসবে, বাট নিশ্চিতভাবেই এই বিষয়ে আলোচনার একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশের জাতীয় স্বার্থের দিকটা এখন মনে হয় খুব বেশি গুরুত্বের সাথে অনুধাবন করা প্রয়োজন। এই 2 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমার এখানে একটা বড় প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন। তারপর আসবে যে এই ধরনের বড় প্রকল্পে কার সাথে আমাদের অভিজ্ঞতা কীরকম সেটার একটা মূল্যায়ন। দ্বিতীয় হচ্ছে যে আমরা কার সক্ষমতা আছে এই ধরনের বড় প্রকল্প বাস্তবায়ন, সেটাও আমাকে চিন্তা করতে রাখতে হবে। এগুলো রেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কার সাথে যাব, অথবা কারোর সাথে না গিয়ে যদি তৃতীয় কোনো পক্ষের সাথে আমার যাওয়া সম্ভব হয় সেটাও আমি চিন্তা করতে পারি। তবে নতুন 2 সরকার প্রধানের রাজনৈতিক ইচ্ছা এগিয়ে নিতে পারে প্রতিবেশী দেশ দুটির সম্পর্কের উষ্ণতা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ঈদের ছুটি শেষ এবং বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে বাজারে সবজির দাম অনেকটা বেড়ে যাওয়ার শঙ্কা করা হলেও তেমনটি বাড়েনি, বরং কোনো কোনো ক্ষেত্রে সবজির দাম প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। যদিও লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে কাঁচা মরিচের। এ বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যেটি তৈরি করেছেন সহকর্মী আতাউর নিয়ন। আমরা দেখে আসবো সেটি। ঈদের ছুটি শেষ হলেও এখনো জমে ওঠেনি কারওয়ান বাজার। ক্রেতার পাশাপাশি পণ্য সরবরাহ কম ঈদ উপলক্ষে। ঈদে যারা ঢাকাতেই ছিলেন মূলত তারাই এসেছেন বাজারে। রাজধানী ঘুরে দেখা গেছে ফাঁকা বাজারে সেঞ্চুরি হাঁকিয়ে চলছে কাঁচামরিচ। ঈদের পরপর কেজি প্রতি 400 টাকা ছাড়া এর ঝাল। এরপর শুক্রবারে বেশ কিছুটা কমে এসে কেজি প্রতি বিক্রি হচ্ছে 240 টাকা থেকে 250 টাকায়। এদিকে মরিচের সাথে দাম বাড়তি রয়েছে সালাদ তৈরির অনুষঙ্গ শসা, টমেটো আর গাজরের। ঈদের আগের 60 টাকা কেজি শসার দাম বেড়ে হয়েছে 80 থেকে 90 টাকা, আর টমেটো হয়েছে 120 থেকে 140 টাকা। অপরদিকে এখনও 100 টাকার উপরে রয়েছে করলা আর কচুরমুখীর দাম। এছাড়া বেগুন 60 থেকে 80 টাকা, কাকরোল পেঁপে 40 থেকে 50 টাকা, মিষ্টি ও চাল কুমড়া 30 থেকে 50 টাকা এবং পটল, ধুন্দুল ও ঝিঙে 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে সরবরাহ কম থাকায় ঈদের পর কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম। চাহিদা কম থাকার পরও বিভিন্ন সবজির দাম কেন 5 থেকে 10 টাকা বেশি সে প্রশ্ন তুলেছেন ক্রেতারা। উচ্চ মূল্যের বাজারে অনেকটা বাধ্য হয়েই প্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে বলে জানান তারা। না, দাম তো কমবে না, বাংলাদেশে তো কোনো কিছু দাম কমে না, দাম তো বাড়বে। এখন আরো রেইনি সিজন, বর্ষার মধ্যে তো আরো কাঁচামরিচের দাম বাড়বে। ইনকাম রোজগার তো মানুষের সেইভাবে না, কিন্তু জিনিসের দাম তো থার্মোমিটার মতন গ্রাফিক্যালি বাড়ছে আর উঠছে। যখন মানুষজন বাড়তে থাকবে তখন হয়তো জিনিসপত্রের দাম বাড়তে থাকবে। বাজারে ক্রেতার ভিড় না থাকায় কমেছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। তবে সোনালী মুরগি কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকায়। এদিকে ঈদের পর মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। সবজির বাজার এমনিতে একটু চড়া এখন, কারণ বৃষ্টির পর সবজির সাপ্লাই কমে গেছে, যার কারণে মনে হয় যে বাজারের দাম বেড়ে গেছে। কিন্তু মাছের বাজার একটু উল্টো দিকে। মাছের বাজার যেটা বোঝা যাচ্ছে যে মাছের বাজার সাপ্লাই আছে, কিন্তু তারপরও দাম বেশি। এদিকে ঈদের পর বেশিরভাগ দোকান এখনো খোলেনি। এছাড়া ছুটি কাটিয়ে রাজধানীতে ফেরেননি অনেক দোকানি ও কর্মচারী। ধীরে ধীরে সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমে আসবে বলেও জানান বিক্রেতারা। ঈদের পর থেকে সরবরাহটা কম আছে, যেরকম বেয়ারিরা পাইকাররা আসে নাই, ক্ষেতের থেকেও মাল তুলে নেয়। খেতালারাও দেখছে গ্রামে যারা কৃষকেরা ওয়ার্কার পায় না সবজি তোলার জন্য, এই জন্য সরবরাহ একটু কমের কারণে কিছু বাড়ছে। অন্যান্য সবজির দামও মোটামুটি বেশি, যেরকম আপনার করলার কেজি হলে 120 থেকে 130 টাকা, উস্তার কেজি হলে আপনার 80 থেকে 190 টাকা, আর হইলো আপনার পেঁপে হইলো আপনার 50 থেকে 60 টাকা কেজি। ঈদের পরে বাজার বেশি, মাল সবাই মাল পাঠাই দিচ্ছে না, আর মাল যেখানে আইতে 10 গাড়ি ওখানে আসে 2 গাড়ি। বর্ষা মৌসুমে আবহাওয়া বৈরী হলে বাজারে উল্টো প্রভাবও পড়তে পারে বলে শঙ্কা জানান ক্রেতা ও বিক্রেতারা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর।
শম্পা, পবিত্র ঈদুল আজহার ছুটি কিন্তু শেষ হয়ে গেছে। দেখেছিলাম আমরা যে ঘরমুখ মানুষদের কিরকম যাত্রী চাপ ছিল, তারা বিভিন্ন গন্তব্যে গেছেন রাজধানী থেকে। এখন ছুটি শেষ, আবারও তারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন। তবে বাস এবং রেল স্টেশনে তেমন একটা কিন্তু যাত্রী চাপ এখনও দেখা যায়নি, এবং যেভাবে তারা ঈদ যাত্রায় শুরুতে রেলযাত্রা আবার নির্বিঘ্ন ছিল, একই রকম ফেরার পথেও কিন্তু রেলযাত্রাটা নির্বিঘ্ন রয়েছে। যদিও উল্টো চিত্র মুক্তি সড়ক পথে রয়েছে। যেহেতু অফিস আদালত খুলে গেছে, সেক্ষেত্রে রাজধানীতে মানুষজন ফিরতে শুরু করেছে এবং ধারণা করা হচ্ছে যে এই যে যাত্রী চাপ এখন কম, সেটি অতি সত্বর বেড়ে যাবে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যেটি তৈরি করেছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। আমরা দেখে আসবো সেটি। কমলাপুরের মাটি ছুঁয়েছে চিলাহাটি থেকে আসা নীলসাগর এক্সপ্রেস। যাত্রীদের দ্রুতগতির পায়ে হাঁটা জানান দিচ্ছে রাজধানীর কর্মব্যস্ততা। গ্রামের সবুজ আঙিনায় ঈদের আনন্দ ভাগাভাগি করে কংক্রিটের শহরে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদকে ঘিরে কমলাপুরে ভিড়হীন চিত্র জানান দিচ্ছে ভিন্ন এক গল্পের। ট্রেনে চাপ কম থাকায় যেন অস্বস্তির নগরে স্বস্তির যাত্রা। অনেকটাই ভালো, জার্নি অনেক ভালো। এখন ট্রেনের সার্ভিস ভালো করছে। পূর্বে যে সমস্যাগুলো ছিল এখন মনে হয় যে সেটা না, আমরা সেগুলো ফেস করিনি, সুন্দরভাবেই আসতে পারছি। যাত্রী চাপ আজকে কিছু কম ছিল, মানে যেরকম হওয়া দরকার ওরকম ছিল না। একদিকে ছুটি কাটিয়ে যেমন রাজধানীতে ফিরছে কর্মজীবীরা, ঠিক তার উল্টো চিত্র দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঈদ যাত্রার ভিড় এড়াতে কিংবা ছুটি না পাওয়ায় রাজধানী ছেড়ে সবুজের বুকে ফিরছেন অনেকে। আমাদের অফিসে অনেক সময় দেখা যায় তাদেরকে ছুটি দিলে যারা ঢাকা থাকে তাদেরকে ছুটি দেয় না, সেই কারণে আমরা পরে ছুটি নিচ্ছি। ট্রেনের টিকিটও তো পাওয়া যায় না ঈদের আগে, আজকেও তো টিকিট পাই না, স্ট্যান্ডিং কাটছি। ট্রেন ছাড়া যাতায়াত খুব কষ্ট, বাস তো রাস্তায় জ্যাম বেশি না, বাসে যাওয়া যায় না। খুব ঝামেলা ছিল, ট্রেনে উঠানো বসা, বয়সের একটা ব্যাপার আছে। গাড়িতে উঠানামা তো খুব কষ্ট করছিল আগে যাওয়ার সময়, এখন একটু স্পেস আছে ভালো। তখন ছুটি পাই না, এখন ছুটি পাইছি, এখন যাইতেছি। কমলাপুরের মতো প্রায় একই চিত্র সায়েদাবাদ বাস টার্মিনালেও। ঈদ শেষে স্ত্রী সন্তান নিয়ে রাজধানীতে ফিরছে নগরবাসী। সাপ্তাহিক ছুটি, ফাঁকা রাস্তা ও যাত্রী কম থাকায় ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া নেয়ার। ওরা বলছে, মালিক পক্ষ বলছে ভাড়া নিতে, মালিক পক্ষ দিচ্ছে, বাস মালিক পক্ষ বলছে অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য। ওদের কাছে কিছুই নেই, ওরাও হয়তো মালিকের কাছে জিম্মি, আমরাও জিম্মি, আর কিছু বলার নেই। 250 টাকা ভাড়া ছিল, সেটা আমরা 350 টাকা দিয়ে আসছি। কুমিল্লা লাকসাম থেকে উঠছি দিশা বাসে, এবং কোনো ধরনের ভোগান্তি বা হয়রানিও শিকার হয়নি। যেটা ভাড়া আমরা সেটাই রাখছি, আমরা কোনো বাড়তি ভাড়া, যাত্রীর কোনো হয়রানি কোনো কিছুই আমরা করি নাই। যাত্রীও শৃঙ্খলাভাবে আসছে, আমরা শৃঙ্খলাভাবে গাড়ি চালিয়ে আসছি। টানা 5 দিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলে দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকায় ফিরতে শুরু করলেও যাত্রীদের চাপ সেভাবে লক্ষ্য করা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, মাঝখানে শুক্র শনি সাপ্তাহিক ছুটি হওয়ায় যাত্রী চাপ কম থাকলেও শনিবার থেকে বাড়তে থাকবে রাজধানীমুখো মানুষের ভিড়। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। শুরু হলো হজের ফিরতি ফ্লাইট। প্রথম দিনে 10টি ফ্লাইটে ফিরবেন প্রায় 4000 হাজি। বিমানবন্দরে নেমে হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন হাজিরা। প্রথম ফ্লাইটের যাত্রীদের বরণ করে সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, রোড টু মক্কার সুফল পাচ্ছে বাংলাদেশ। আর বিমানের এমডির আশা, কোনো রকম জটিলতা ছাড়াই শেষ হবে হজের ফিরতি যাত্রা। নাইম আবির জানাবেন বিস্তারিত। সবেমাত্র দিনের আলো ফুটেছে। হৃদয় আর উর্মি দুই ভাই বোন ফুল হাতে দাঁড়িয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এর আন্তর্জাতিক আগমনের গেইটে। অপেক্ষা মক্কা ফেরত বাবা মাকে অভ্যর্থনা জানানো। কিছুক্ষণ পরই এলো কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। বাবা মাকে পেয়ে আনন্দে চোখে পানি তাদের। আলিঙ্গনে ঘুচল 40 দিনের দূরত্ব। মনে হলো 1000 বছরের অপেক্ষার অবসান ফুরালো তাদের।
যখন আব্বু আম্মু যাচ্ছিল তখন থেকে আমরা দিন গুনছিলাম যে আর 39 দিন বাকি, আর 2 দিন বাকি, আর 1 দিন বাকি, এভাবে। তো আমরা একটু আগেও বলতেছিলাম আরো 10-15 মিনিট বাকি, এরপরই দেখতে পাবো। ভাষায় বলতে পারবো না, আমার লোম একদম দাঁড়ায় গেছে। জাস্ট 40 দিন, হ্যাঁ ফার্স্টে যখন গেছে তখন কষ্ট লাগছে, তারপর ভাবছি প্রতিদিন আমরা এখন তো ইন্টারনেটের জন্য ভিডিও কলে কথা বলছি, কিন্তু 40 দিন পর দূর থেকে যখন আমি দেখলাম আমার বাবাকে আমার মাকে, তখন ভিতরে যে একটা ফিলিংস আসছে ওইটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। বাবা মায়ের চোখে মুখে তখনও লেপ্টে আছে আল্লাহর ঘর দেখার প্রশান্তি। বললেন হাজরে আসওয়াদে চুমু খাবার গল্প। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে যেন সন্তানরাও যেতে পারেন সেই দোয়াই করলেন। আমি কাবা শরীফে চুমা দিছি, হজরা আসওয়াদে চুমা দিছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ওই পলাতক ছিল ওখানে আল্লাহর রহমতে উঠছি অনেক দূরে। খুব সন্তুষ্ট আমি নিয়ত করছি আমার ছেলে মেয়ে নিয়ে আমি উমরাতে যাবো আবার। সেটা হ্যাঁ, ওইটা ভাষা প্রকাশ করা যাচ্ছে না। সবাই যেন ভালো থাকে, সুসন্তান হয়, এটাই আশা করছি। আমাদের মতো যে হজ করতে পারে। শুক্রবার পৌনে 6টায় 417 হাজি নিয়ে ঢাকায় নামে হজের প্রথম ফিরতি ফ্লাইট। তার ঠিক মিনিট 20 মধ্যেই লাগেজ নিয়ে বের হতে থাকেন হাজিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে পান উষ্ণ অভ্যর্থনাও। এ সময় হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নাই, সবকিছুই ঠিক মতো আমরা করে আসতে পারছি, একদম সুস্থ স্বাভাবিকভাবে। আল্লাহ আমাদেরকে সহজভাবে নিয়েছে এবং খুব ভালোভাবে আমরা হজ করে আসতে পেরেছি। আল্লাহর দরবারে যেগুলো চাওয়া পাওয়া ছিল সবই তো আল্লাহর দরবারে চাই আসছি, বলে আসছি। আল্লাহর কাছে অনেক কিছু চাইছি, আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে, অনেক কিছু চাইছি, মেনলি অনেক কিছু চাইছি আমাদের জাতির জন্য, দেশের জন্য, আল্লাহর জন্য উন্নতি। আমার প্রথম স্বপ্ন ছিল যে আবার যাতে আসতে পারি, আর মুরব্বী যারা মারা গেছেন তাদের যাতে আল্লাহ বেহেশত নসিব করেন আর আমাদের গুনাহগুলো মাফ করে দেন। প্রথম ফিরতি ফ্লাইটের যাত্রীদের বরণ করে নিয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান রোড টু মক্কা চুক্তির পুরোপুরি সুফল পাচ্ছে বাংলাদেশ। আর ফিরতি ফ্লাইটগুলো কোনো রকম জটিলতা ছাড়াই শেষ করতে চায় বিমান। আমরা তো রুট টু মক্কার কারণেই আজকে যে আমাদের সম্মানিত যাত্রীরা যাচ্ছেন, কোনো বাধা বিপত্তি হচ্ছে না। হাজি ক্যাম্প থেকে সরাসরি এসে প্লেনে উঠে যাচ্ছেন। মক্কা অথবা জেদ্দা অথবা মদিনা পৌঁছার পরে তাদের কোনো ওখানে ইমিগ্রেশন করা লাগছে না। এটা তো বিশাল ব্যবস্থা, এবং এই জন্য আমরা সৌদি সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে ওনারা আমাদের বাংলাদেশকে কনসিডার করেছেন। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে, তার অংশ হিসেবেই মানে ব্যবস্থাপনা, যেটা জমজমের পানি ডিস্ট্রিবিউশন, তারপরে তাদের যে লাগেজ যাতে দ্রুত পাইতে পারে। আপনারা দেখছেন যে প্রায় 10 মিনিটের মধ্যে লাগেজ নিয়ে এবং পানি নিয়ে আমাদের সম্মানিত হাজিরা বের হয়ে গেছেন, এবং এটা আজকে শুরু। তো এইভাবেই আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি রাখবো এবং সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা, তাদের যে কমফোর্ট যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। 21 জুন থেকে শুরু হয়ে 22 জুলাই পর্যন্ত দেশে ফিরবে হাজিদের বহনকারী ফিরতি ফ্লাইটগুলো। নাইম আবির, এখন, ঢাকা। দেশের বাইরের প্রসঙ্গ, রাশিয়ায় তৈরি কাসপারস্কির অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি নিষিদ্ধের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। কোম্পানিটির ওপর মস্কোর প্রভাব থাকায় যুক্তরাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে বলে জানান দেশটির বাণিজ্য মন্ত্রী জিনা রাইমন্ডো, যার কারণে আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার শঙ্কা বাড়ায়। নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আওতায় যুক্তরাষ্ট্রে বিক্রয় বন্ধের পাশাপাশি ইতোমধ্যে ব্যবহৃত সফটওয়্যারগুলো আপডেট দিতে সক্ষম হবে না কাসপারস্কি, যা পুরোপুরি কার্যকর হবে 29 সেপ্টেম্বর থেকে। সংস্থাটি দীর্ঘদিন ধরে মার্কিন নিয়ন্ত্রকদের লক্ষ্যবস্তু। এর আগে 2017 সালে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ রাশিয়ান গোয়েন্দাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ফেডারেল নেটওয়ার্ক থেকে কাসপারস্কির ফ্ল্যাগশিপ অ্যান্টিভাইরাস পণ্য নিষিদ্ধ করেছিল। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির। ফিরছি একটু পর।
বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। সম্ভব ঈদের ছুটি চলছে, শেষ হয়ে গেছে যদিও, তবে অনেকেই কিন্তু দেখা গেছে ঈদের পরদিন থেকেই দেশের বিভিন্ন যে পর্যটন স্পট বা বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে পরিবার নিয়ে বন্ধুদেরকে নিয়ে ভিড় জমাচ্ছেন। সমুদ্র সৈকত থেকে শুরু করে পাহাড়, ঝর্ণা, সব জায়গায় পরিবার নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন। এবং মুক্তি, এই পর্যটকদের কারণে কিন্তু সমুদ্র সৈকতের যে ব্যবসা বাণিজ্য, হোটেল মোটেলের ব্যবসা বাণিজ্য মোটামুটি জমে উঠেছে বলা চলে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত খবর জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানতে চাই কক্সবাজারে ভিড় কেমন দেখছেন, পাশাপাশি হোটেল মোটেল ব্যবসায়ীরা কি জানিয়েছেন আপনাকে? গতকালের থেকে কিন্তু প্রচুর পর্যটকের উপস্থিতি রয়েছে কক্সবাজারে, এবং কক্সবাজারের এই মুহূর্তে পরিবেশ বেশ স্বস্তিদায়ক, এবং এই পরিবেশটিতে কিন্তু পর্যটকরা এখানে বেশ স্বাচ্ছন্দ্যের সাথে কিন্তু ঘোরাফেরা করছেন। এবং হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মুহূর্তে কক্সবাজারের যে 5 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে এর মধ্যে কিন্তু 70 থেকে 80% কক্ষ বুকিং রয়েছে, এবং শহরের যে অভিজাত হোটেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শতভাগ কক্ষই আসলে বুকিং রয়েছে। এবং এই যে বিপুল পর্যটকের সমাগম, এটির কারণে ব্যবসায়ীদের মাঝে কিন্তু এক ধরনের স্বস্তি কাজ করছে, এবং এখানে পর্যটকদের যে ঘোরাফেরা সেটিও আমরা দেখছি যে বেশ উচ্ছ্বাসের সাথে কিন্তু তারা শুধু সমুদ্র সৈকত নয়, এখানকার যে অন্যান্য দর্শনীয় স্থানগুলো রয়েছে, হিমছড়ি, ইরানি, দরিয়ানগর সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষজন নির্বিঘ্নে ঘোরাফেরা করছেন। এবং সৈকতে আজকে সকাল থেকে যেহেতু একটু আকাশ মেঘলা রয়েছে এবং ঠান্ডা পরিবেশ রয়েছে, মাঝে মধ্যে রোদের দেখা মিলছে, এরকম পরিস্থিতিতে পর্যটকরা কিন্তু যে পরিবেশ সেটি কিন্তু বেশ উপভোগ করছেন। এবং এখানে যে সমুদ্র স্নান, এক্ষেত্রে প্রশাসনের যে বিধিনিষেধগুলো রয়েছে অনেক ক্ষেত্রে তা কিন্তু মানা হচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে পর্যটকরা কিন্তু বিপদাপন্ন পরিস্থিতিরও শিকার হচ্ছেন। কিছুক্ষণ আগে একজন পর্যটককে আমরা দেখেছি কিছুটা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু লাইফগার্ডের যে সদস্যরা রয়েছেন তারা সৈকতের 3টি পয়েন্টে দায়িত্ব পালন করছেন। এছাড়া ট্যুরিস্ট পুলিশ সদস্য এবং জেলা প্রশাসনের যারা বিচ কর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে তৎপর রয়েছেন। যেহেতু পর্যটকের বিশাল একটি চাপ আছে, এ কারণে এখানকার যে হোটেল মোটেল জোনের যে প্রবেশপথ সেখানেও কিন্তু প্রশাসনের নজরদারি রাখা হয়েছে। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। মুক্তি, ঈদের ছুটিতে ঢল নেমেছে কক্সবাজারে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। সম্পা, এর মধ্যে দিয়ে শেষ করতে হচ্ছে এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। পাশাপাশি এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।